ভোটের মাধ্যমে বিএনপি যাতে ক্ষমতায় যেতে না পারে এজন্য বিএনপিকে পাশ কাটাতে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। জাতীয় প্রেস ক্লাবের সামনে গুম হওয়া নেতাকর্মীদের সন্ধানের দাবিতে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় দ্রুত নির্বাচনের রোডম্যাপের ঘোষণার দাবি জানান বিএনপি নেতারা। ইলিয়াস মাদবরের রিপোর্ট। বিএনপি নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ গুম হওয়া নেতাকর্মীদের সন্ধানের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। গুম খুনের দায়ে শেখ হাসিনার শাস্তির দাবি জানান বিএনপি নেতারা। কেন তাদের বিচার হচ্ছে না? কেন তাদেরকে বিচারের মুখোমুখি করা হচ্ছে না? গুম হওয়া সমস্ত পরিবারের সদস্যরা না তাদের নামের আগে শহীদ লিখতে পারে, না তাদের নামের আগে জীবিত লিখতে পারে, না তাদের কবর জিয়ারত করতে পারে, না তাদের নামে একটা দোয়া অনুষ্ঠান করতে পারে যেটা মৃত ব্যক্তির নামে করা যায়। এইরকম যন্ত্রণা পৃথিবীতে যেন করে মানুষের জীবনে আর না আসে। এই সময় দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের ঘোষণার দাবি জানান বিএনপি নেতারা। একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার জন্য অনতি বিলম্বে একটি রোডম্যাপ ঘোষণা করেন। কবে নির্বাচন হবে, কোন মাসে হবে, কোন সনে হবে, আপনারা একবার ডিসেম্বর একবার জুন এই ফাজলামি বাদ দেন। বিএনপি নেতারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাজে কর্মে দেশবাসী উদ্বিগ্ন। আজকে তাদের ভূমিকা নিয়ে জনগণের মধ্যে সন্দেহ সংশয় সৃষ্টি হয়েছে, তারা কি করতে যাচ্ছেন। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ঘোষিত ডেডলাইনের মধ্যেই সংস্কার শেষে নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। সকালে কুমিল্লার লাকসাম উপজেলা ও পৌরসভার উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, জামায়াতে ইসলামী নির্বাচনে যেতে চায়, তবে সেই নির্বাচন হতে হবে যথাযথ সংস্কারের মাধ্যমে। এর আগে আওয়ামী লীগ ও শেখ হাসিনারও বিচার করতে হবে। ডক্টর প্রফেসর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে একটি জাতীয় নির্বাচনের লক্ষ্যে আমরা যে অভিযাত্রা শুরু করেছি, তিনিও নির্বাচনের একটি ডেডলাইন দিয়েছেন। আমরা বলেছি, আপনি যে টাইম দিয়েছেন তার উপরেই যেন আপনি ঠিক থাকেন, এর মধ্যেই সংস্কার করে মানবতা বিরোধীদের বিচার করে একটা নিরপেক্ষ নির্বাচন দেন। আমরা নির্বাচনে যেতে প্রস্তুত আছি। ৬ দফা দাবিতে কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করেছেন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। শুক্রবার সারা দেশে একযোগে এ কর্মসূচি পালন করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানী তেজগাঁওয়ে মিছিল করে শিক্ষার্থীরা। এ সময় দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। বিস্তারিত দেখুন শিমুল খানের রিপোর্টে। দীর্ঘদিন ধরে ৬ দফা দাবিতে আন্দোলন করে আসছে সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সংকট সমাধানে বৃহস্পতিবার শিক্ষার্থীদের সাথে বৈঠক করেন শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব। বৈঠকে সমাধান না আসায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। বিগত দিনে আমরা বারবার রমজানের ভিতরও বিক্ষোভ মিছিলের মাধ্যমে প্রশাসনকে জানান দিয়েছি, আমরা হাইকোর্টের এই অবৈধ কালো রিট প্রত্যাখ্যান করলাম। এই রিট অনতিবিলম্বে বাতিল করতে হবে। পরবর্তী সময়ে সেই ফ্যাসিস্টের হামলা সাধারণ শিক্ষার্থীরা কখনোই মেনে নেবে না। দেশের সর্বসাধারণ শিক্ষার্থী এই হামলার প্রতিবাদ ও নিন্দা জানায়। কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিলে অংশ নেয় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। হল মসজিদ প্রাঙ্গণ থেকে একটি কাফন মিছিল বের করা হয়। সরকারের কাছে প্রশ্ন, সরকার কি জনদুর্ভোগ চায় কিনা? যদি সরকার জনদুর্ভোগ নাই চায়, তবে আমাদের এই দাবি দ্রুত থেকে দ্রুত সময় মেনে নিক। আমরাও শিক্ষা ব্রাহ্মণে এবং শ্রমিক জীবনে ফিরতে চাই। এ সময় সকল প্রকার এসি রুমের বৈঠক বাতিলের ঘোষণা দেন শিক্ষার্থীরা। কারিগরি শিক্ষাক্ষেত্রে এখনও বৈষম্য কাটেনি বলেও দাবি করেন তারা। শিমুল খান, মাই টিভি, ঢাকা।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে আরাকান আর্মি বড় সমস্যার জায়গা। বাংলাদেশ না পারছে তাদের সাথে সরাসরি আলোচনা করতে, আর না পারছে তাদেরকে এড়িয়ে যেতে। শুক্রবার ফরেন সার্ভিস ডে উপলক্ষে কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। দূতাবাসের কর্মকর্তাদের উদ্দেশ্যে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রবাসীদের সমস্যা সবার আগে সমাধান করতে হবে। দূতাবাসের সীমাবদ্ধতা থাকলেও মানুষকে আগে সেবা দিতে হবে। তিনি আরও বলেন, কর্মীদের বিদেশে পাঠানোর ক্ষেত্রে ৮০% সমস্যা দেশ থেকেই তৈরি হয়, পরে সৃষ্ট সমস্যা সামলাতে হয় দূতাবাসকে। সুতরাং প্রশিক্ষণ ও শিক্ষা দিয়েই কর্মী পাঠানো গেলে প্রবাসীদের সমস্যা কম হবে। একই সাথে মিশনগুলোর ওপরও চাপ কমবে। I told them in no uncertain terms that peace and order will not be possible in Myanmar and consequently in the region unless the Rohingyas lodged in the camps in Bangladesh can go back to their homes with security and rights. It is incumbent on Myanmar and the regional powers to create a congenial atmosphere for their return. গেল রমজান মাস থেকে রাজধানীর বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে বা স্থিতিশীল থাকলেও আবার তা অস্থিতিশীল হতে শুরু করেছে। বেড়েছে বেশিরভাগ শাকসবজির দাম। পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 15 থেকে 18 টাকা পর্যন্ত, আর মুরগির দামও বেশ বাড়তি। হঠাৎ নিত্য প্রয়োজনীয় এসব পণ্যের দাম বাড়ায় অস্বস্তিতে রয়েছে নগরবাসী। এজন্য চাঁদাবাজি বন্ধ ও সিন্ডিকেটের লাগাম টানার দাবি ভোক্তাদের। রাজধানীর হাতিরপুল এবং কারওয়ান বাজার ঘুরে বিস্তারিত মিফতাহ গালিবের রিপোর্টে। নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপে গেল 2-3 মাস প্রশংসা কুড়িয়েছে। কিছুটা স্বস্তিতেও কেটেছে নিম্ন এবং নিম্ন মধ্যবিত্তদের দিন। কিন্তু রাজধানীর বাজার ফিরতে শুরু করেছে সেই তিমিরেই, আর এই জন্য সিন্ডিকেটকেই দায়ী করছেন ক্রেতা বিক্রেতারা। দাম বাড়ছে হলো আপনার হলো গৃহস্থরা পেঁয়াজ বেচতেছে, চাঙ্গা উঠাচ্ছে, স্টক করতেছে। গৃহস্থের দাম বাড়লে বেচবে, পেঁয়াজ কম বেচতেছে, আমদানি কম। বাজারে সরবরাহ বেড়েছে সদ্য দাম বাড়ানো সয়াবিন তেলের। এদিকে হঠাৎ পেঁয়াজের দাম অস্বাভাবিক বাড়ায় অসন্তুষ্ট ক্রেতারা। কয়েকদিন আগেও দেখছি আমরা 45 টাকা কেজি, কিন্তু এখন তো 57 টাকা করে কিনলাম। মধ্যবিত্তদের অবস্থা খুবই খারাপ। এরা না বলতে পারেন, না পারে কারো কাছে বলতে, না পারে সইতে, ঠিক আছে নি? এরা নিজেরা কোন রকম চলতেছে, ওদের অবস্থা শেষ। পাম অয়েল কিনতাম 160 টাকা, 150 টাকাও কিনতাম, 550ও কিনতাম, বিভিন্ন রেট ছিল। এখন কিন্তু 175 টাকা। কিন্তু যারা নিম্নবিত্ত তাদের জন্য তো অনেক কষ্টকর। তারা মনে করেন দিন আনে দিন খান, তাদের জন্য তো অনেক খারাপই হয়। মাছ মাংস এর পাশাপাশি চাল আলুর দাম স্বাভাবিক থাকলেও মুরগি এবং শাকসবজির দাম বাড়তে শুরু করেছে। যথাযথ হস্তক্ষেপ এবং বাজার মনিটরিং করার বিকল্প নেই বলে মনে করেন নগরবাসী। সরকার উচিত যোগান বৃদ্ধি করা, আর কি যোগান বৃদ্ধির জন্য যারা প্রডিউস করে তাদেরকে সাবসিডি দেওয়া। যেভাবে কাজ চলছে এভাবে চালিয়ে যেতে পারলেই আলহামদুলিল্লাহ কমে যাবে। বাজার মনিটরিং করলেই আমার মনে হয় এটা সুফল আসবে। মিফতাহ গালিব, মাই টিভি, ঢাকা। রাজধানীতে গণপরিবহনে প্রতি কিলোমিটারে 2 টাকা 42 পয়সা ভাড়া নির্ধারণ করা থাকলেও যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে 15 থেকে 20 টাকা পর্যন্ত। অন্যান্য সড়কের মতো রাজধানী ফুসফুস খ্যাত খোদ হাতিরঝিলেই চলছে এমন ঘটনা। নিরুপায় যাত্রীরা মুখ বুজে বছরের পর বছর অতিরিক্ত ভাড়া দিয়ে গেলেও কিছুই যেন জানে না বিআরটিএ। তবে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ কিংবা প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে একান্ত সাক্ষাৎকারে জানানো হয়েছে মাইটিভিকে। ইউসুফ আলীর বিশেষ রিপোর্ট। রাজধানীর যানজট নিরসন ও শ্রীবৃদ্ধিকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও হাতিরঝিলের 8.8 কিলোমিটার এক্সপ্রেস সড়কে ভাড়া নেওয়া হচ্ছে সরকার নির্ধারিত হারের কয়েক গুণ। 15 টাকা স্টুডেন্ট, 20 টাকা হচ্ছে যে মহানগর, মধুবাগ, বউবাজার, হ্যাপি হোমস আর পুলিশ প্লাজা, আর 25 টাকা টিকিট হচ্ছে এফডিসি, কারণ বাজার, মগবাজার। হাতিরঝিলের চক্রাকার বাসে উঠলেই সর্বনিম্ন ভাড়া গুনতে হয় 15 থেকে 20 টাকা। মাত্র 1 কিলোমিটার দূরত্বের মধ্যে অন্যান্য সড়কের তুলনায় কয়েক গুণ ভাড়া আদায় করায় যাত্রীদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এফডিসি থেকে আপনার এই বউবাজার অব্দি 20 টাকা নেই, সেটা আরো বেশি হয়ে যায়। এটা এটলিস্ট 10 টাকা উচিত ছিল, ওদিকেও 10 টাকা উচিত ছিল। এখান থেকে পুলিশ প্লাজা নামবো, ভাড়া 20 টাকা, একটু বেশি মনে হয়। অনেক বেশি ইনজাস্টিস হচ্ছে আমাদের সাথে, এটা নিয়ে কেউ কোনো কিছু বলে না। এটা অ্যাটলিস্ট 50% হওয়া উচিত। পথ অনুসারে তো অবশ্যই বেশি মনে হয়। তাদের দাবি অন্যান্য সড়কের সাথে সঙ্গতি রেখে ভাড়া নির্ধারণ করার। সরকারের যে প্রতি কিলোমিটার ভাড়া যেটা সেটা নেবে ওরা, তারা ভিন্ন কেন নেবে? এখানে স্পেশাল কোনো কিছু নেই। তুলনামূলকভাবে অনেক বেশি। 15 টাকা হলে ঠিক ছিল।
2 টাকা 42 পয়সার স্থলে 15 থেকে 20 টাকা আদায়ের কথা শুনে অনেকটা হতবাক বিআরটিএর কর্মকর্তারা। যথাযথ অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিআরটিএর এ কর্মকর্তা। হাতির জেলে নন এসি বাস চলতেছে এবং ওরা গাড়িতে উঠলেই 20 টাকা দিতে হচ্ছে, 15 টাকা দিতে হচ্ছে না। এরকম তো অভিযোগ আসলে আমরা পাইনি। এরকম যদি অভিযোগ থাকে আমরা নিশ্চয়ই ব্যবস্থা নেব। যেহেতু আপনি বলছেন আমরা নিশ্চয়ই জানাবো, আমাদের যে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট আছে আমাদের জানাবো। সংবাদ সংগ্রহের জন্য ছবি তুলতে গেলে বাধা দেন চক্রাকার বাসের শ্রমিকরা। অনুমতি নিয়ে আসেন কাউন্ট থেকে, কর্তৃপক্ষ আছে ওদের থেকে নিয়ে আসেন। পর্যটন এলাকা হিসেবে হাতিরঝিলের দূরত্ব অনুযায়ী ভাড়ার পরিমাণ অনেক বেশি হলেও এ নিয়ে যাত্রীদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এখানে পর্যটকের চেয়ে নিয়মিত যাত্রী সংখ্যাই বেশি। তাদের দাবি ভাড়ার পরিমাণ কিছুটা কমানোর। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। গত কয়েকদিনের বৃষ্টিতেও ঢাকার বায়ুমানের তেমন কোনো উন্নতি হয়নি। ছুটির দিন হলেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর বলে জানিয়েছে AQI সূচক। সকাল 8:45 দূষিত বাতাসে শহরের তালিকায় ঢাকা AQI স্কোর 189 নিয়ে রয়েছে দ্বিতীয় অবস্থানে, আর 269 পয়েন্ট নিয়ে সেনেগালের ডাকার রয়েছে তালিকার শীর্ষে। এছাড়া 165 পয়েন্ট নিয়ে পাকিস্তানের লাহোর তৃতীয়, 163 নিয়ে ভিয়েতনামের হ্যানয় চতুর্থ এবং 160 পয়েন্ট নিয়ে ভারতের দিল্লি রয়েছে তালিকার পঞ্চম স্থানে। যখন দূষণের AQI মান 50 থেকে 100-র মধ্যে থাকে তখন বাতাসের গুণমানকে মাঝারি বলে বিবেচনা করা হয়। AQI সূচক 101 থেকে 150-এর মধ্যে হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়। রাখাইন নববর্ষ 1387 বরণে কক্সবাজারে শুরু হয়েছে রাখাইন সম্প্রদায়ের জল উৎসব বা সাংগ্রেংপোয়ে। বৃহস্পতিবার থেকে শহরের টেকপাড়া, অসিমংপাড়া, পেশকারপাড়া, মাহা সিং দোগরি বৌদ্ধ বিহার সহ শহরের 20টি মণ্ডপ সহ জেলার বিভিন্ন রাখাইন পল্লীর প্রায় 50টি স্থানে শুরু হয়েছে এই জল উৎসব। 3 দিনের এই জল উৎসব চলবে 19 এপ্রিল পর্যন্ত। এতে বিভিন্ন বাদ্য বাজনা বাজিয়ে আর নেচে গিয়ে উৎসব মুখর পরিবেশে মেতে উঠেছেন নানান বয়সে রাখাইন তরুণ তরুণী। রাখাইন নেতৃবৃন্দ জানান, নববর্ষ বরণের এই উৎসবটি রাখাইন সম্প্রদায়ের সবচেয়ে বড় সামাজিক উৎসব, যা বহুকাল ধরে চলে আসছে। জল উৎসবে একে অপরের প্রতি মাঙ্গলিক জল ছিটিয়ে অতীতের গ্লানি, ব্যর্থতা মোচনের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেন বলে জানান তারা। এই মুহূর্তে বরিশালবাসীর একমাত্র দুর্ভোগ, ক্ষোভ আর চরম ভোগান্তির কারণ মশা। দিন রাত কোথাও যেন নেই একটু নিস্তার। লেখাপড়া বিঘ্নিত হচ্ছে শিক্ষার্থীদের। কর্পোরেশন বলছে ড্রেন ভরার কারণে ওষুধ দিলেও কমছে না মশা, তাই অস্বস্তিতে রয়েছে নগরবাসী। আসাদ চৌধুরী ক্যামেরায়, পারভেজ রাসেলের রিপোর্টে রয়েছে বিস্তারিত। 58 বর্গমাইলের মহানগর বরিশাল পুরোটাই যেন মশার রাজ্য। দিন রাত সবসময় সর্বত্র মশার উত্তাপে অতিষ্ঠ এ অঞ্চলের মানুষ। অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, বাসাবাড়িতে মশার কারণে আজ কয়েল বা স্প্রে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছে না নাগরিকরা। মশার জন্য সবসময় আমরা আতঙ্কে থাকি, আমাদের মধ্যে একটা ভয় কাজ করে কখন আমরা অসুস্থ হয়ে পড়ি। আমাদের অসুস্থ হলে তো আমরা লেখাপড়া কন্টিনিউ করতে পারবো না। এখন ডেঙ্গুর পরিমাণ অনেক বেড়ে গেছে। আমি নিজেও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলাম, যার কারণে পরীক্ষার মধ্যে আমার একটা পরীক্ষা মিস হয়ে গেছিল। একদিকে ডেঙ্গু, অপরদিকে মশার কামড়ে নতুন নতুন রোগ নিয়ে আতঙ্কিত ভুক্তভোগীরা। নামমাত্র ওষুধ ছিটানো হলেও কমেনি মশার বংশবিস্তার। নিয়ন্ত্রণহীন মশা বৃদ্ধির কারণ সিটি কর্পোরেশনের দুর্বলতাকেই দায়ী করছেন সচেতন মহল। সিটি কর্পোরেশনের এ নিয়ে বহুতবার আমরা বলার পরেও তারা হয়তো কোনো উদ্যোগ নিতেছে না, বা ঔষধ দিতেছে না, বা দিতেছে কোনো কাজ হইতেছে না। আমরা মশার উৎপাতে অতিষ্ঠ হয়ে যেতেছে। সবার শরীর র্যাশ উঠতেছে মশার কামড়ে। শুধু একটু টাচ করে গেলেও মনে হয় যেন বিষাক্ত কোনো কিছুতে আমাদেরকে কামড় দিল। এরকম একটা মশার উপদ্রব শুরু হয়েছে নতুন। সিটি কর্পোরেশনের দেয়া মশার ওষুধ খুবই ভালো মানের দাবি স্বাস্থ্য কর্মকর্তার। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ লাস্ট 15 থেকে 20 দিনে মশার ওষুধের যে কার্যক্রম ছিল সেই কার্যক্রমটি আরও দ্বিগুণ করার জন্য সবচেয়ে যে ভালো যে ওষুধটি সেটা কিনেছে এবং 3 থেকে 4টি টিমের মাধ্যমে প্রতিদিন 2টি ওয়ার্ডে এই কার্যক্রমটি চলমান রেখেছে। জনবল সংকটেও প্রতিদিন 4টি ওয়ার্ডে স্প্রে করার কথা বলেন বিসিসি। একটা ওয়ার্ডে অর্থাৎ একদিনে 4টে ওয়ার্ডে কাজ করা যায়,
অর্থাৎ স্প্রে মেশিন সকাল থেকে শুরু করে দুপুর 2টা পর্যন্ত আমরা স্প্রে করে দেই। তারপরে 2টার পরে 2:30 বা 3টা থেকে আমরা শুরু করি ফগার মেশিন দিয়ে, অর্থাৎ 2টা একসাথে একদিনে 4টে ওয়ার্ড, অর্থাৎ একটা ওয়ার্ড মানে সপ্তাহে 1 দিন পায়। তো এখন আমরা শ্রমিকটা যদি বাড়াতে পারি, অর্থাৎ দ্বিগুণ করতে পারলে একটা ওয়ার্ডে সপ্তাহে 2 দিন পাবে। 2 দিন পাওয়ার জন্য তখন হয়তো স্প্রেটা বা ফগার মেশিনের কাজটা একটু বেশি হবে, তখন মশা হয়তো একটু কমে আসবে। ঐতিহ্যবাহী খাল এটি, দেখলে মনে হয় ড্রেন। দখল দূষণ আর জলাবদ্ধতায় সৃষ্ট মশায় আজ অতিষ্ঠ নগরবাসী। কর্পোরেশন বলছে নিচ্ছে ব্যবস্থা। আমরাও চাই মশার উৎপাত থেকে দ্রুত মুক্তি পাবে গোটা নগরবাসী, এমনটা প্রত্যাশাই আমাদের সবার। পারভেজ হাসান, মাই টিভি, বরিশাল। বৃহত্তর রাজনৈতিক জনগোষ্ঠী দেশের জন্য একটি গঠনতন্ত্র গড়ে তুলবে বলে মন্তব্য করেছেন কবি দার্শনিক ফরহাদ মজহার। তিনি বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণ বৃহত্তর রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে আত্মপ্রকাশ করবে। এই বৃহত্তর রাজনৈতিক জনগোষ্ঠী দেশের জন্য একটি গণতন্ত্র গড়ে তুলবে। জাতীয় প্রেসক্লাবে জাতীয় সংস্কৃতি প্রেক্ষিতে নতুন বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আমার এই বাংলাদেশের সকলেই আছে, কাউকে বাদ দিয়ে কিন্তু বাংলাদেশ হবে না। এবং সকলকে যখনই নিয়ে আমি যখন আমার রাষ্ট্রকে কল্পনা করি, এটাকে বলা হয় রাজনৈতিক জনগোষ্ঠী। একটা নতুন বাংলাদেশ গড়ে তুলি, একটা নতুন গণতান্ত্রিক গঠনতন্ত্র আমরা প্রণয়ন করি, এবং সেটা করবার দিকে আমরা একটা শক্তিশালী সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলি। মানিকগঞ্জ পৌরসভা সহ কয়েকটি ইউনিয়নের হাজারো মানুষের ভরসা একটি মাত্র বাঁশের সাঁকো। স্থায়ী সেতুর অভাবে আর্থসামাজিকভাবে পিছিয়ে যাচ্ছে গ্রামাঞ্চলের মানুষেরা। সেতু না থাকায় বর্ষায় ডিঙি নৌকা আর গ্রীষ্মে বাঁশের সাঁকোই ভরসা। যুগ যুগ ধরে ভোগান্তিতে থাকা মানুষগুলোর পাশে দাঁড়ায়নি কেউ, অভিযোগ গ্রামবাসীর। প্রতিনিধি আজিজুল হাকিমের রিপোর্ট, জানাচ্ছেন শামস্তাবিজ উচ্ছ্বাস। মানিকগঞ্জ সদর উপজেলার ধলেশ্বরী নদীর উপরে মেঘশিমুলী এলাকাবাসীর উদ্যোগে নির্মাণ করা হয়েছে বাঁশের সাঁকো। নরবরে এই বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন যাতায়াত করে মানিকগঞ্জ সদর, সাটুরিয়া উপজেলা ও পৌরসভার কয়েক হাজার মানুষ। বর্ষার সাঁকোর জায়গায় নৌকায় পার হতে হয়, আর শুষ্ক মৌসুমে নদীর পানি কমে গেলে চলতে হয় বাঁশের সাঁকো দিয়ে। সেতু না থাকায় 5-7 কিলোমিটার ঘুরে উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ করতে হয় কমপক্ষে 25 গ্রামের লক্ষাধিক মানুষকে। মহিলা বেশি সমস্যা, কেউ যাইবারই পারে না, ডরিয়া উপর থেকে পার আসেই না, কয় আমি পড়ে যাবো। এনে হাজার হাজার মানুষ আমাকে ব্রিজ দেওয়া যায়, কিন্তু আমাকে দুর্ভাগ্য আমাকে এই জায়গাটা ব্রিজ হয় না। নদীর উপরে একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের, তবে যুগের পর যুগ ধরে ভোগান্তি নিয়ে জীবনযাপন করা মানুষগুলোর পাশে দাঁড়ায়নি কেউ। জানি না কত বছর লাগবে আমাদের এখানে একটা ব্রিজ হইতে, আমরা কত বছর অপেক্ষা করব। কৃষি কাজের ফসল টসল আমরা নিতে পারি না বাজারে, আমাদের জন্য খুবই উপকার হবে যদি এই জায়গায় একটা ব্রিজ হয়। জনগণের সমস্যা সমাধানে লোহার সেতুর নির্মাণের আশ্বাস দিলেন উপজেলা প্রশাসন। আমরা মূলত মানুষের জনগণের সুবিধার জন্য আমরা রডের ব্রিজটা দিতে চাচ্ছি, এই জন্য যে যেন অনেকটা দিন স্থায়িত্ব থাকে, আর এর মধ্যে হয়তো সরকারের কোনো প্রজেক্ট থেকে আমাদের বড় করে ব্রিজ হওয়ার সুযোগ থাকবে ইনশাল্লাহ। শামস্তাবিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।